গুড ইভিনিং আর ওয়েলকাম টু স্পোর্টস আড্ডা। এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছু খবর রয়েছে। অবশ্যই আজকে সারাদিনে কিন্তু বেশ কটা ট্রান্সফারের ঘটনা ঘটেছে, বেশ কয়েকটা ট্রান্সফারের সাথে সাথে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশনের ঘটনা ঘটেছে। সব কিছু নিয়েই কথা বলবো। আর তার পাশাপাশি অবশ্যই যেটা সব থেকে বেশি ইন্টারেস্টিং আপডেট এই মুহূর্তে, সেটা নিশ্চিতভাবে আগামীকাল এসসি ইস্ট বেঙ্গলে মিটিং রয়েছে। সেই মিটিংয়ের আউটকাম কি কি আসতে পারে, পসিবিলিটিস কি কি রয়েছে। তার পাশাপাশি অবশ্যই এটিকে মোহনবাগানে যারা সাপোর্টার রয়েছে তাদের একটা কমন কোশ্চেন এই মুহূর্তে, ডেভিড উইলিয়ামস কি করবে। তো সব কটা বিষয় নিয়েই কিন্তু কথা বলবো, কিন্তু তার আগে অ্যাজ ইউজুয়াল যেটা বলে দেখি, যারা এখনো অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, একদম আজকে নতুন এসেছে, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর রেগুলার ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটা অবশ্যই প্রেস করে যেও। আর এই ভিডিওটা শুরু করবো, কিন্তু তার আগে আমি জাস্ট কিছু সেকেন্ড সময় নিতে চাই। যারা দেখেছো তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা হয়তো দেখোনি, মানে ম্যাক্সিমামটা আমি ধরে নিচ্ছি যে দেখোনি, একটা নতুন ভেঞ্চার আমি স্টার্ট করেছি, একটা নতুন চ্যানেল স্টার্ট করেছি, সেটা পুরোপুরি অন্য ধরনের। ন্যাচারালি যারা স্টুডেন্ট বা যারা এই মুহূর্তে একদম স্টুডেন্ট লাইফ থেকে জাস্ট প্রফেশনাল লাইফে ঢুকছে বা নিজেদের একটা জব বা কেরিয়ারের সার্চ করছে, তাদের জন্য বিশেষভাবে কিছু আমার নলেজ বা যা কিছু রয়েছে এক্সপিরিয়েন্স, সেটা শেয়ার করার একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি। তো আই হোপ তোমাদের ডে বাই ডে সেটাও ভালো লাগবে। যদি ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই সেই চ্যানেলটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে সেটা দেখতে পারো, সাবস্ক্রাইব করতে পারো। আর যেভাবে তোমরা এখানে সাহস জুগিয়েছো, এত দূর এগিয়েছি, আই হোপ যদি তোমরা সাহস দাও তাহলে সেটা নিয়ে আমরা এগোতে পারবো। ওয়েল, তো স্টার্ট করবো এই মুহূর্তে যেটা বিষয়, সেটা হলো ওড়িশা এফসির একটা খবর রয়েছে। ওড়িশা এফসি কিন্তু একজন ইয়াং ফুটবলার, একদমই ইয়াং ফুটবলার, তাকে সাইন করিয়েছে বেঙ্গালুরু এফসির কিক স্টার্ট এফসি থেকে নিখিল রাজ। এই প্লেয়ারটিকে কিন্তু ওড়িশা এফসি নিয়ে এসেছে। এবার দেখা যাক কতদিন, বা তার থেকেও বড় বিষয় যে কতটা গেম টাইম এই প্লেয়ারটি পায়। এই মুহূর্তে দাঁড়িয়ে অন্যতম একটা ভালো পোটেন্সিয়াল হিসেবে মনে করা হয়েছে এই প্লেয়ারটিকে। দ্বিতীয় যে খবরটা রয়েছে সেটা কিন্তু আসছে জামশেদপুর এফসি থেকে। তারা তাদের প্লেয়ার, তোমাদের অলরেডি চেনা প্লেয়ার, বহুদিন ধরে ইন্ডিয়ান ফুটবলে রয়েছে, সেইমিন লেন ডোঙ্গেল। তো জামশেদপুর এফসি কিন্তু লেনকে 2024 অব্দি কন্ট্রাক্ট এক্সটেনশন করিয়ে নিয়েছে, অর্থাৎ গোয়া থেকে এসে লেন আপাতত আরো 3টে বছর কিন্তু জামশেদপুর এফসিতে থাকবে। এরপর যে খবরটা রয়েছে সেটাও কিন্তু একজন ইয়াং প্লেয়ার, একদম ইয়াং বিদেশি, ব্রাজিল থেকে মাত্র 20 বছর বয়সী গ্যাব্রিয়েল লিমা। তো তাকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে আই লিগের সেকেন্ড ডিভিশনের ক্লাব কেরালা ইউনাইটেড এফসি। কেরালার নাম বলার পর, মানে মার্কাস কেরালার নাম বলার পর থেকে কিন্তু প্রচুর ডিসকাশন ছিল যে কেরালা ব্লাস্টার্স হবে না, গোকুলাম কেরালা হবে। কারণ গোকুলাম কেরালা গতবার আই লিগের চ্যাম্পিয়ন, কেরালা ব্লাস্টার দীর্ঘদিন ধরে ভালো ভালো প্লেয়ার সাইনিং এর নজির রেখে এসেছে। কিন্তু যেটা দেখা গেল যে না, কোনোভাবেই তারা নয়। কেরালা ইউনাইটেড নিয়ে আসছে মাত্র 20 বছর বয়সী ব্রাজিলিয়ান প্লেয়ার গ্যাব্রিয়েল লিমা, এবং তার সব থেকে যেটা বড় এক্সপিরিয়েন্স সেটা হলো সাক্তার দোনেস্কে তিনি আন্ডার 21 টিমে ছিলেন। তো এরকম একটি প্লেয়ারকে কিন্তু তারা সাইন করিয়েছে। এরপরে যে খবরটা সেটা একজন বিদেশি কিনে, সেটাও কিন্তু আমি তোমাদের 2-3 দিন আগে বোধহয় দিয়েছিলাম। চেন্নাই এফসি তাদের সার্বিয়ান ডিফেন্ডার, সার্বিয়া মন্টেনেগ্রোর প্লেয়ার স্ল্যাভকো দামজানোভিচ, তো তাকে কিন্তু সাইন করিয়ে আজকে অ্যানাউন্স করিয়ে দিয়েছে। এবার দেখা যাক আরো একজন যে পুলিশ প্লেয়ারের কথা বলেছিলাম, সেই প্লেয়ারের অ্যানাউন্সমেন্টটা চেন্নাই এফসি কতদিনে করে। আর এরপরে যে খবরটা সেটা আই থিঙ্ক তোমাদের, বিশেষ করে এটিকে মোহনবাগান সাপোর্টার এবং এসসি ইস্ট বেঙ্গল সাপোর্টার, এই দুই সাপোর্টারদের কাছে একটা ধাক্কা মতো লাগতে পারে। কারণ একটা সময়ে কিন্তু এসসি ইস্ট বেঙ্গলের সাপোর্টার এক্সপেক্ট করছিল যে এই প্লেয়ারটা তাদের ক্লাবে আসতে পারে। একটা সময় জাস্ট কিছুদিন আগেও অব্দি এটিকে মোহনবাগানের সাপোর্টার এক্সপেক্ট করছিল যে এই প্লেয়ারটি তাদের ক্লাবে আসতে পারে। কিন্তু বারবার করে আমি পরশুদিন আগে, আমার ঠিক মনে নেই, সকালের দিকে একটা ভিডিওতে জানিয়েছিলাম যে না, কোনোভাবেই সানা অর্থাৎ চিংলেন সানা সিং এর অন্য কোনো ক্লাবে, হায়দ্রাবাদ এফসি ছেড়ে অন্য কোনো ক্লাবে মুভ করার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়ার অন্যতম একজন সেরা ডিফেন্ডার, তার সাথে কিন্তু হায়দ্রাবাদ এফসি লং টার্ম, মানে সত্যিই লং টার্ম 2025 সাল অব্দি কন্ট্রাক্টকে এক্সটেনশন করিয়ে নিয়েছে। এখান থেকে আমি জাস্ট আমার একটা সিঙ্গেল ওপিনিয়ন রয়েছে, এটা কতটা হায়দ্রাবাদ এফসির প্ল্যানিং, মানে তাদের ফুটবল রিলেটেড প্ল্যানিং আমি জানি না, এর সাথে হয়তো একটা কোথাও অন্য প্ল্যানিং লুকিয়ে রয়েছে। যে যেভাবে চিংলেন সানা পারফরমেন্স করছে ডে বাই ডে, আগামী বছরের পর অন্য কোনো বড় ক্লাবের যে নজর তার উপর পড়বে না, তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। অবভিয়াসলি পড়বে। এটিকে মোহনবাগান এফসি নিশ্চিতভাবেই চাইবে যদি সন্দেশ জিঙ্গান চলে যায়। আমি এখন ওই যদি ওয়ার্ডটা ইউজ করছি, কারণ সন্দেশ জিঙ্গান স্টিল আজকের ডেট অব্দি কোনো ক্লাবে কিন্তু সাইন করেননি। সন্দেশ জিঙ্গান যদি চলে যায়, আগামী দিনে যদি মুম্বাই সিটি এফসি মনে করে যে তাদের একজন ভালো ইন্ডিয়ান ডিফেন্ডার লাগবে বিদেশির পাশে, তাহলে কিন্তু এই চিংলেন সানা সিং এর ডিমান্ড মার্কেটে অনেক বেড়ে যাবে। ঠিক যেমনটা
আপুইয়ার ক্ষেত্রে হলো, হয়তো আগামী বছর বা তার পরের বছর দেখা যাবে সানার জন্য এই ডিমান্ডটা বেড়ে গেল। অর্থাৎ হায়দ্রাবাদ এফসির কাছে এটা একটা বড় অ্যাডভান্টেজ যে 25 সাল অব্দি চুক্তি রয়েছে, অর্থাৎ তাকে নিয়ে যেতে গেলে নিয়ার অ্যাবাউট একটা 2 কোটি টাকার অ্যামাউন্ট দিয়ে দাও, তারপর গিয়ে নিয়ে যেতে পারো। ঠিক যেমনটা তারা লিস্টন কোলাসোর সাথে করলো, এটিকে মোহনবাগানের সাথে 1 কোটি টাকার একটা ডিলে কিন্তু তারা লিস্টনকে ছাড়লো। অর্থাৎ এটা ফুটবলের থেকেও বেশি আমার মনে হয় যে ফুটবল বিজনেসটাকে মাথায় রেখে তারা এই স্ট্র্যাটেজিটা নিয়েছে। এবার মেবি আমি ভুল হতে পারি, অসুবিধা নেই, কিন্তু এটা জাস্ট আমার একটা ওপিনিয়ন। এরপর অবশ্যই চলে আসবো এসসি ইস্ট বেঙ্গল এবং এটিকে মোহনবাগানের খবর দিয়ে। আর মোহামেডানে কিন্তু পুরোদমে প্র্যাকটিস চলছে, ফাটিয়ে প্র্যাকটিস করছে। মোহামেডানের অলমোস্ট টিম গঠন কিন্তু শেষ। আর আগামী দিনের সিগনেচারের খবর নিতে হবে, বলা যায় না মোহামেডান যেভাবে ওয়েন ভাসকে নিয়ে এলো, যেভাবে তারা ব্র্যান্ডনকে সাইন করালো, আগামী দিনে আর কি কি করতে পারে। তবে এখনো অব্দি যা খবর যে মোহামেডান স্পোর্টিং এর কিন্তু সিগনেচারের আপাতত সেভাবে সম্ভাবনা নেই। কথা বলবো নিশ্চিতভাবেই এটিকে মোহনবাগানকে নিয়ে তাদের একটাই ডিমান্ড, একটাই সিঙ্গেল কোশ্চেন রয়েছে, আমারও একটাই উত্তর রয়েছে, সেটা হলো ডেভিড উইলিয়ামসের কি হবে। ডেভিড উইলিয়ামস কি আসছে? ডেভিড উইলিয়ামস যদি না আসে তাহলে এটিকে মোহনবাগানের কি হবে? ডেভিড উইলিয়ামস যদি না আসে তাহলে কি নতুন বিদেশি সাইনিং হবে? একটা প্লেয়ার, 3টে কোশ্চেন। প্রথম বিষয় হলো ডেভিড উইলিয়ামস আসছে কিনা। এখন অবধি দেখো যতটুকু খবর, ডেভিড উইলিয়ামস আসছে অস্ট্রেলিয়া থেকে। বারবার করে তোমাদের বলেছিলাম যে অস্ট্রেলিয়ার সাথে ভারতের বিমান পরিষেবা নিয়ে একটা প্রবলেম রয়েছে। অস্ট্রেলিয়াতেও কোভিড বিধি নিয়ে প্রচুর সমস্যা রয়েছে। সেই সমস্ত কিছু সমস্যাকে উপেক্ষা করেও কিন্তু এটিকে মোহনবাগানের ম্যানেজমেন্ট তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এখনো অবধি তারা ইন্ডিয়াতেই ডেভিড উইলিয়ামসকে নামানোর। যদি সেটা নাও সম্ভব হয়, দেখা যেতে পারে যে তাকে হয়তো ডিরেক্ট মালদ্বীপসে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। আর যদি সে কোনোভাবে না আসতে পারে, এখানে দুটো ইকুয়েশন, একটা হলো অবভিয়াসলি যেটা এই মুহূর্তে সব থেকে হাইয়েস্ট পসিবিলিটি রয়েছে, সেটা হলো 3 বিদেশিতে হয়তো হাবাস এএফসি কাপে নামবেন। এখানে অনেকে বলতে পারে যে একজন বিদেশি মাইনাস খেলা কি প্রবলেম হবে? আমার মনে হয় যে প্রবলেম খুব বেশি হবে বলে এটা আমারও অন্তত বিশ্বাস নেই। কারণ অলরেডি তোমরা জানো বেঙ্গালুরু এফসি কিন্তু এরিক পার্তালুর সাথে সম্পর্ক অলমোস্ট ছিন্ন করেই ফেলেছে। এরিক পার্তালু কিন্তু টিমের সাথে নেই, প্র্যাকটিসও করছে না, সে মালদ্বীপসে যাবেও না। অর্থাৎ বেঙ্গালুরু এফসি কিন্তু তাদের 3 জন প্লেয়ার নিয়ে যাচ্ছে। এবার কোন 3 জন প্লেয়ারকে তারা সিলেকশন করে সেই দিকে আমরা তাকিয়ে থাকবো, কারণ 2 জন ডিফেন্ডার রয়েছে, 2 জন কিন্তু ফরওয়ার্ডের প্লেয়ার রয়েছে। কোন 3 জন হয় আমরা দেখবো। একই কিন্তু ব্যাপার হতে চলেছে হয়তো এটিকে মোহনবাগানের সাথে। তাদের অলরেডি 4 জন প্লেয়ার কিন্তু এই মুহূর্তে প্র্যাকটিস করছে। সেই 4 জনের মধ্যে যে কোনো 3 জন সিলেক্ট হবে। কারণ অন্য কোথাও কি বলছে, বা অনেকে আমাকে মেসেজ পাঠাচ্ছ, স্ক্রিনশট পাঠাচ্ছ যে কেউ কোথাও শুনছো যে 5 জন প্লেয়ার রেজিস্ট্রেশন হতে পারে কোভিডের বিষয়কে মাথায় রেখে। বিশ্বাস করো এখনো অব্দি এরকম কোনো গাইডলাইন কিন্তু এএফসি তরফ থেকে প্রকাশ পায়নি। আর যতক্ষণ না সেটা প্রকাশ পাচ্ছে ততক্ষণ আমি আবার নিজের থট প্রসেসকে কাজে লাগিয়ে বলতে পারি না যে কোভিডের কথা মাথায় রেখে এএফসি কাপের ম্যানেজমেন্ট তারা ঠিক করেছেন যে 5 জন বিদেশি রেজিস্টার করা যাবে। এটা এএফসির গাইডলাইন, 4 জন বিদেশি রেজিস্ট্রেশন, 3+1 অর্থাৎ 3 জন নর্মাল ফরেনার, একজন হলো তার দেশ বাদ দিয়ে অন্য যে কোনো দেশ থেকে একজন বিদেশি, অর্থাৎ সেই প্লেয়ারটি এশিয়ার হতে হবে। আর সেই সূত্রে বলে রাখা ভালো যে 3 জন বিদেশি নিয়ে কিন্তু এটিকে মোহনবাগান এফসি ইজিলি খেলতে পারে। লাস্ট যেটা প্রশ্ন সেটা হলো যদি ডেভিড উইলিয়ামস না আসে তাহলে কি এটিকে মোহনবাগান এফসি ম্যানেজমেন্ট একজন এশিয়ান সেন্টার ব্যাককে সাইন করাবে? দেখো সিগনেচার কিন্তু এভাবে হয় না। একটা প্লেয়ারের সিলেকশন হওয়া, একটা প্লেয়ারকে ফাইনালি সিলেক্ট করা, একটা শর্ট লিস্ট থেকে প্লেয়ারকে বাছা, তারপর তার নেগোসিয়েশন, তার ভিসা সংক্রান্ত সমস্যা, তার রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্যা, অনেক বিষয় রয়েছে। সেই প্লেয়ারটা অ্যাভেলেবেল আছে কিনা, তার চোট কিছু আছে কিনা, মেডিকেল করা এতটা ইজি নয়। একজন ইন্টারন্যাশনাল প্লেয়ারকে সাইন করিয়ে দেশে নিয়ে আসা, তারপর তাকে ডিরেক্টলি এফসি কাপের মতো মঞ্চে গিয়ে নামিয়ে দেওয়া। আমি জানি না এটা কতটা মানে টেকনিক্যালি পসিবল হবে। যদি এটাকে মোহনবাগান এফসি ম্যানেজমেন্ট এটা 1 মাস ধরে আন্দাজ করে থাকে, কিছু ভেতরে পরিকল্পনা করে থাকেন, সেটা পুরোপুরি অন্য বিষয়। কিন্তু সেই রিলেটেড খবর আমার কাছে নেই, বা সেই রিলেটেড কোনো ব্যাপার আমার যতটুকু পরিচিত রয়েছে, লোকজন যেখান থেকে অন্তত কিছু খবর বের করে আনতে পারি সেখানেও নেই। হয়ে থাকলে বা এরকম কিছু ভেতরে ঘটতে থাকলে খুব ভালো ব্যাপার, কিন্তু আবারও বলছি আমার কাছে নেই। অর্থাৎ এটা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু প্ল্যানিং নেই। আর বারবার করে এটা তোমাদের আমি আগেও বলেছিলাম, এখনো বলছি, এটিকে মোহনবাগান এফসির কোচ অ্যান্তনি লোপেজ হাবাস তার প্ল্যানিং এ কিন্তু রয় কৃষ্ণা এবং ডেভিড উইলিয়ামস জুটি পুরো আইএসএল এর জন্যই প্ল্যানিং এ রয়েছেন। অর্থাৎ তিনি ডেভিড উইলিয়ামসকে বাদ দিয়ে অন্য কাউকে ট্রাই করবেন বা করার চেষ্টাও করবেন, এরকমটা কিন্তু এই মুহূর্তে সম্ভাবনা খুবই কম। আর যদি ডেভিড উইলিয়ামস না যায় তাহলে আমি অবশ্যই বলবো যে ইন্ডিয়ান প্লেয়ারদের খেলার কিন্তু চান্স অনেক বেড়ে গেল। লিস্টন কোলাসো, মনভীর সিং,
তাদের দুজনকেই তিনি ইউজ করতে পারবেন। যেই জায়গাটা হয়তো ডেভিড উইলিয়ামস গিয়ে খেলতে পারতো, সেখানে কিন্তু আমার ইন্ডিয়ান প্লেয়াররা রয়েছে যারা কিন্তু পারফরমেন্স করতে পারবে। আর এর বাইরে আপাতত এটিকে মোহনবাগান এফসিকে নিয়ে বলার মতো কিছু নেই। আর লাস্ট যে বিষয়টা, সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্ট জটিল ব্যাপার। ফাইনালি কি হবে বলা খুব মুশকিল, খুবই মুশকিল। আশ্বাসবাণী দেওয়ার মতো এই মুহূর্তে আমার ক্ষমতাই নেই। বিশ্বাস করে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলেছিলেন যে সবকিছু মিটে যাবে, এবং তার কথা সূত্র ধরেই যেভাবে তিনি গত বছর সবটা মিটিয়ে দিয়েছিলেন এসসি ইস্ট বেঙ্গলের, তৎকালীন ইস্ট বেঙ্গল ক্লাব, পরবর্তীকালে শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ আসার পর এসসি ইস্ট বেঙ্গল, তিনি যেভাবে ইস্ট বেঙ্গলের সমস্যাটা মিটিয়ে দিয়েছিলেন, তার কথার ওপর কোথাও একটা আমাদের বিশ্বাসযোগ্যতা থেকেই আমরা বলেছিলাম যে হ্যাঁ, হয়তো এবার সবটা মিটে যাবে। তিনি যে স্ট্যাচারের মানুষ, তার সেই স্ট্যাচারটাকে আমরা রেসপেক্ট করে, তার সেই কথার দামটাকে আমরা রেসপেক্ট করে আমরা বলেছিলাম এবার তো সবকিছু মিটে যাবে। কিন্তু ভেতরে যে এত সমস্যা থাকবে, সেটা লিগাল সমস্যা হতে পারে, সেটা লিগাল সমস্যা না হতে পারে, আমি জানি না। আমি পার্সোনালি কোনো লিগাল পেপারস দেখিনি। কিন্তু এখনো যে সমস্যা জিয়ে থেকে যাবে, এটা অন্তত আমার ধারণাতে ছিল না। অর্থাৎ আমি সেদিনকে বলেছিলাম সমস্যা মিটে যাবে, অলমোস্ট কনফার্মড হয়ে গেছে। সেটা অবশ্যই এখনো অবধি স্টিল পজিটিভের দিকেই রয়েছে। কিন্তু আগামীকালের যে মিটিং রয়েছে, সেই মিটিংয়ের পর কি আউটকাম বেরোবে, অনেকেই জিজ্ঞাসা করেছো কি আউটকাম বেরোবে। সেখানে বলি যে আমার কাছে এরকম কোনো খবর নেই, বা এটা কোনোভাবে তো বলাই যাবে না যে কালকে যারা কর্মসমিতির মেম্বার রয়েছেন, যারা ইস্টবেঙ্গল ক্লাবের পরিচালনা সমিতির মেম্বার রয়েছেন, তারা আগামীকাল মিটিংয়ের পর কি সিদ্ধান্ত নেবেন, এটা ডিসকাশন করা বা এটার উপর ওপিনিয়ন দেওয়াটা খুব টাফ ব্যাপার। কারণ এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, তাদের দলগত সিদ্ধান্ত। তারা যেটা মেজরিটি যেটা পাস করবে, যেটা হয় ন্যাচারালি লিগালি যেটা হয়, মেজরিটি যেটা পাস করবে সেটাই কালকে হবে। সাইন করবেন কি করবেন না নিশ্চিতভাবে কালকেই হয়তো ঠিক হয়ে যাবে। কারণ আমার মনে হয়, এটা আমি বলতে বাধ্য হচ্ছি, যে যদি ক্লাব কর্তৃপক্ষের সিগনেচার করার হয়, করার ইচ্ছা থাকে, যদি ক্লজেও কোথাও আটকায়, যাই হয়ে থাকুক, মানে আলটিমেট ব্যাপারটা হলো যদি সিগনেচার হয়, তাহলে সেটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হওয়া উচিত। আর যদি সেটা না হয়, তাহলে কিন্তু অবশ্যই ভুগবে। আর দেরি হলেও সেখানে কিন্তু সব থেকে বড় সমস্যাটা হবে টিম বিল্ড আপের ক্ষেত্রে। আমি কিন্তু কনসার্ন ওই জায়গাটাতে। আমি কোনোভাবে লিগাল বিষয় কিছু বুঝি না, আমি সেই বিষয়ে কোনোদিনও কথা বলিনি। সেই কারণে যখন যেটা হয়েছে তখন সেটা শুধুমাত্র আমি তোমাদের জানিয়েছি। কিন্তু ভেতরে কি রয়েছে, কোন পেপার দিলে কি হবে, কোন এনওসি না দিলে কি হবে, আমি জানি না। আমার কোনো আইডিয়া নেই সেই বিষয়ে। আমার শুধুমাত্র আইডিয়া রয়েছে টিম বিল্ড আপ সম্বন্ধে। যদি এমন একটা সময়ে সবটা মেটে, আমি ধরে নিলাম, ধরো 14ই আগস্ট, 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস, হয়তো 15ই আগস্ট ঘোষণা হলো যে ইস্ট বেঙ্গল এবং শ্রী সিমেন্টের সমস্ত জট মিটে গেছে এবং আজ থেকে নতুন এন্টিটি পথ চলা শুরু করবে। 15ই আগস্ট থেকে 31 তারিখ, মানে হচ্ছে আর 16টা দিন 17টা দিন পড়ে থাকবে, বা তার আগেও যদি হয় 20 দিনও যদি পড়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি লজিক্যালি একটা ভালো টিম তৈরি করা যাবে, যেখানে এখনো অবধি শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ মার্কেটে কমপ্লিটলি ইনঅ্যাক্টিভ। অনেকেই জানতে চেয়েছো কতটা অ্যাক্টিভ। কমপ্লিটলি ইনঅ্যাক্টিভ, এটা বারবার করে বলতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, অনেক প্লেয়ারের সাথে কথাবার্তা হয়েছে, তারা কতটা ইন্টারেস্টেড, এক্সিস্টিং প্লেয়ার, নতুন প্লেয়ার, ট্রান্সফার ফি দিয়ে আনা প্লেয়ার, তারা কতটা ইন্টারেস্টেড, জাস্ট এই কোয়ারি হয়েছে। কোনোভাবেই অ্যাপ্রোচ, কথাবার্তা এগোনো, টেবিলে নেগোসিয়েশন কিচ্ছু স্টার্ট হয়নি। এবং সেটার জন্য যদি জাস্ট 20 দিন সময় পড়ে থাকে, তাহলে আমার মনে হয় যে সব থেকে বেশি সাফার করবে টিম। আর টিম যদি সাফার করে, আমার মনে হয় সব থেকে বেশি সাফার করবে যারা আপামর লাল হলুদ সমর্থক রয়েছে তারা। আর এটা কিভাবে মিটবে, এটা অবশ্যই আমরা কালকে জানতে পারবো। কিন্তু লজিক্যালি যদি আমাকে বলতে বলো, টেকনিক্যালি যদি আমাকে বলতে বলো, তাহলে অলরেডি ইটস টু লেট। একটা দিন করে যত বেশি দেরি হবে, তত বেশি কিন্তু ক্ষতিটা ইস্টবেঙ্গল ক্লাবেরই হবে, ফুটবল মাঠে অবশ্যই। ভেতরে কি হবে না হবে জানি না, কিন্তু ফুটবল মাঠে ক্ষতিটা ইস্টবেঙ্গল ক্লাবের হবে, সমর্থকদের হবে। এর বেশি আর কিছু বলার নেই। আর কালকের দিনটার জন্য তাকিয়ে থাকি, রোজই একটা করে এরকম দিন আসবে, রোজই আমাদের তাকিয়ে থাকতে হবে যে আজ হবে কি না হবে। আর বাকি উত্তরগুলো আমাদেরই দিতে হয়, যে আমরা যেভাবে বিভিন্ন মাধ্যম থেকে খবর দিই, তোমাদের ডিসকাশন করি, তো তোমাদের হয়তো মনে হতে পারে যে আমাদের কাছে সব খবর থাকে, কিন্তু বিশ্বাস করো 100% সব খবর থাকা এটা কারোর কাছেই সম্ভব নয়। আর আসতে থাকুক খবর, আসতে থাকুক, কালকের মিটিংটা হোক, তারপর দেখা যাক কি হয়। আর ক্লাবের তো মেম্বাররা বলেইছেন যে তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন, সেখান থেকেই হয়তো কিছু একটা রফা সূত্র বলো, সেখান থেকে কিছু একটা সমীকরণ বলো বেরিয়ে আসবে। তো ওয়েট ফর দ্যাট, এর বেশি আর কি বলবো। আর এই ভিডিওটা এই অবধি, একটু বড় হয়ে গেল, অনেকটাই বড় হলো, কারণ এটা পুরোপুরি ডিসকাশনের ছিল। মানে সেকেন্ড পার্টটা কমপ্লিটলি ডিসকাশনের ছিল, ফার্স্ট পার্টটা আপডেট দেওয়ার ছিল। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।
চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। নতুন চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করতে পারো। আর থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।